মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আশ্বাস অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিনের। প্রয়োজনীয়তা বিবেচনায় প্রকল্পের অর্থ ছাড়। শপথ নিলেন আপিল বিভাগের 4 বিচারপতি। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের আরও এক উপদেষ্টার শপথ গ্রহণ। এবং 24 দিন পর মেইল কমিউটার ট্রেন চলাচল শুরু। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। শপথ নেওয়ার পর অর্থ পরিকল্পনা উপদেষ্টা প্রথমবারের মতো পরিকল্পনা কমিশন সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। অর্থ উপদেষ্টাও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন সালেউদ্দিন আহমেদ। জানান কোনো প্রকল্প বন্ধ করা হবে না, তবে এখন শুধু প্রয়োজনীয় প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী আজম বীর প্রতীক। বঙ্গভবনে বেলা 11টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। যুক্তরাষ্ট্রে থাকায় ফারুকী আজম অন্য উপদেষ্টাদের সাথে শপথ নেননি। 71 চট্টগ্রাম বন্দরে অপারেশন জ্যাকপটে সাব কমান্ডারের দায়িত্ব পালন করেন নৌ কমান্ডার ফারুকী আজম। ফারুকী আজম শপথ নিলে অন্তর্বর্তীকালীন সরকারের 17 জন উপদেষ্টারই শপথ নেওয়া সম্পন্ন হবে। শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 4 বিচারপতি। সকাল 10:30টায় জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ হয়। 4 বিচারপতিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রাজাউল হক ও বিচারপতি এস.এম. ইমদাদুল হক। গতকাল সোমবার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়। আপিল বিভাগের 6 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বসার কথা রয়েছে। শুরু হবে বিচারিক কার্যক্রম। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে 24 দিন পর মেইল, এক্সপ্রেস, লোকাল কমিউটার ট্রেন চলাচল শুরু হলেও আন্তনগর ট্রেন চলাচল এখনও শুরু হয়নি। সকাল থেকে নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো, তবে প্রতিটি ট্রেনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। এর আগে সোমবার থেকে শুরু হয় পণ্যবাহী ট্রেন চলাচল। রেলের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান এক বিজ্ঞপ্তিতে জানান, 12 আগস্ট থেকে মালবাহী ট্রেন, 13 আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল কমিউটার ট্রেন এবং 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। সারা দেশে কর্মবিরতি প্রত্যাহারের পর থানায় ফিরেছে পুলিশ সদস্যরা। এ বিষয়ে কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। কর্মবিরতির পর গাইবান্ধায় সকল থানায় কিন্তু তাদের কার্যক্রম আবার আগের মতো পুরোদমে শুরু করেছে। তো আমি আসলে দেখাতে বলতে চাই যে এই গাইবান্ধা আমি যে থানার গাইবান্ধা সদর থানায় কিন্তু তাদের কার্যক্রম তারা কিন্তু একেবারেই পুরোদমে শুরু করেছে এবং তারা মামলা থেকে শুরু করে যে জিডি সকল প্রকারের যে সেবা তারা কিন্তু দিচ্ছে। তো আসলে একটি জিনিস আমি একটু বলতে চাই যে আমি এখন যে থানাটিতে রয়েছে এটি গাইবান্ধা সদর থানা। আমি একটু কথা বলতে চাই যে এই সদর থানার যে ইনচার্জ অপারেশন রয়েছেন, আমি জানতে চাই যে আপনারা যে আবার তো সেবা চালু করেছেন, তো এই সেবা চালু করার পরবর্তীতে এখন আপনারা মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন যদি আমাকে বলতেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে সমগ্র দেশে নাই আমাদের গাইবান্ধা এবং গাইবান্ধা জেলা সদর থানায়ও মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা আমাদের সকল প্রকার থানার কার্যক্রম শুরু করেছি এবং জনগণের সেবার দানের জন্য গাইবান্ধা সদর থানার সকল অফিসার ফোর্স সদা প্রস্তুত আছে এবং আমরা অতীতের ন্যায়
এবং তার চেয়ে আশা করি যে আরও বেটার আমরা একটা সার্ভিস আমরা জনগণকে দিতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনলেন যে পুলিশ আসলে তাদের যে কার্যক্রম তারা কিন্তু পুরো দমে কিন্তু তারা শুরু করেছে এবং তারা এই পুলিশ বাহিনীকে কিন্তু তারা কোন দলীয় প্রভাব মুক্ত করে একটি স্বাধীন যে জনগণের সেবায় তারা কিন্তু তাদেরকে বিলিয়ে দিতে চান। পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। ময়মনসিংহের হালুয়াঘাটে ভাবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ ঘোষবের গ্রামে ঘটনা ঘটে। স্বজনরা জানায় বিদ্যুতের লাইন নিয়ে কথা কাটাকাটি হয় ভাবি ও দেবরের মধ্যে। এক পর্যায়ে দেবর আজহারুলের হাতে থাকা কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে রহিমাকে। পরে দেবর আজহারুলকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার সাগর সরকার। ঝালকাঠির নও সিটিতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ইব্রাহিম খান শাকিলের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গেল বুধবার রাতেই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পথে স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমানের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে তার চাচাতো ভাই সাংবাদিক ইব্রাহিম খান শাকিল ঘটনাস্থলে গেলে ওই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ইব্রাহিম খান শাকিল গুরুতর আহত হন। পরে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কোনো প্রকার হামলা সংঘর্ষ না হলেও এখনও স্বাভাবিক হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের কার্যক্রম। রাজধানী লাগোয়া গুরুত্বপূর্ণ এলাকাটিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রায় ৬ লাখ বাসিন্দা ও শতাধিক শিল্প কারখানা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি রিপন মিয়ার পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় হামলা, লুটপাট, এমনকি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ছিল একেবারে ভিন্ন। সেখানে কোনো প্রকার সহিংসতা বা হামলা হয়নি। তবে পুলিশ সদস্যরা আতঙ্কিত থাকায় এখনও স্বাভাবিক হয়নি থানার কার্যক্রম। থানার কার্যক্রম স্বাভাবিক না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় এখানকার প্রায় ৬ লাখ বাসিন্দা। তবে নিরাপত্তা দিতে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ এলাকায় পাহারা বসিয়েছেন। বিএনপি পরিবার, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আমরা প্রতিটি এলাকায় পাহারা বসাচ্ছি, কোনো রকম যাতে কোনো ভয়ভীতি, কোনো ধরনের এই বিশৃঙ্খলা যেন না করতে পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ হয়েছি। আপনারা যে আমাদের খোঁজখবর নিতে আসছেন, আমাদের যে সাহস বল দিচ্ছেন, এতে আমি মালিকের কাছে প্রার্থনা করি আপনারা সুখী থাকেন, ভালো থাকেন এবং সুস্থভাবে দেশ পরিচালনা করেন। যদিও সেনাবাহিনীর নিয়মিত টহল এবং স্থানীয়দের আশ্বাসে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা আমাদের অস্ত্রগুলি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জমা রেখেছি। তো আসার বিষয় হলো আমাদের এই রূপগঞ্জ থানা এলাকায় আপনাদেরই সহযোগিতায় সার্বিকভাবে আমরা ভালো আছি। আমাদের এখানে কোনো ঘটনা ঘটেনি এবং আমরা নিরাপদই ছিলাম। তারপরে যেহেতু ভীতিকর অবস্থা সৃষ্টির কারণে আমাদের অফিসার ফোর্স এখনও পুরোপুরি থানা স্টেশনে ফিরে আসেনি, তবে ফিরে আসতে শুরু করেছে। নাগরিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানে ইতিমধ্যে সর্বদলীয় সভা করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় 150 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 39,900 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 92,000-এর বেশি ফিলিস্তিনি। সোমবার এই প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 142 ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯,৮৯৭ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আরও অন্তত ৯২,১৫২ জনে। ইসরায়েলে হামলা না চালাতে ইরানের নতুন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এক ফোন কলে তিনি এই আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, একটি ভুল সিদ্ধান্ত ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে, এজন্য শান্ত ও সচেতন থাকার সময় এখনই। এদিকে এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি এবং জার্মানি ইসরায়েলে হামলার হুমকি বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি হামাসের প্রধান এবং হিজবুল্লাহর একজন সিনিয়র নেতা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে রোববার যুক্তরাষ্ট্র একটি সাবমেরিন পাঠিয়েছে। সরকারি, বেসরকারি, ব্যক্তিগত কিংবা ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে হামলা করা যাবে না। এর ব্যতিক্রম ঘটলে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগরের দক্ষিণের বিএনপি আহ্বায়ক রফিকুল ইসলাম মঞ্জু। সকালে রাজধানী স্টেডিয়াম মার্কেটে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ঢাকা মহানগর দক্ষিণে কোনো স্থানে চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানে কেউ কোনো চাঁদাবাজি করতে এলে তার ফুটেজ দেওয়ার কথা বলেন তিনি। দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমার মুখের ভাষায় কায়রা নিতে চাই, ভাই পানি লাগবে, আবু সাইদের বীরত্বের গল্প ও কোটানা মেধা, এমন নানা প্রতিবাদী উক্তি আর বিভিন্ন চিত্রশৈলীতে বর্ণিত হয়ে উঠেছে রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জ। নতুন করে সাজানো হচ্ছে অগোছালো দেয়ালগুলো। রানা আহমেদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। সড়কে চোখ মেললে নতুন বাংলাদেশের প্রতিবাদ কাব্য। রঙিন দেয়ালগুলো যেন গণ অভ্যুত্থানের জলজলে উদাহরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীরা এভাবেই তাদের দ্রোহের ভাষা ছড়িয়ে দিচ্ছে দেয়ালে দেয়ালে। ইতিহাসকে নিয়ে রাষ্ট্র সংস্কারের গ্রাফিতে আন্দোলিত করবে যে কাউকে। জায়গা করে নিয়েছে আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ভাই পানি লাগবে, বাসায় আমার বোন আছে, আর আবু সাইদের বীরত্বের গল্প সহ আরও অনেক কথা। শিক্ষার্থীরা বলছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও রঙিন দেশ, সেই রং ফিরিয়ে দিতেই করা হচ্ছে গ্রাফিতি। আমরা চেষ্টা করেছি এই পুরনো দেয়ালগুলোকে রঙিন করার জন্য। একটা আমাদের দেশকে আমরা নতুন করে গড়তে চাই, রঙিন করার জন্যই এই কাজগুলো করা। আমরা চেষ্টা করতেছি এই দেশে যাতে আবার নতুন করে কোনো ধরনের বিদ্রোহ বা ওইভাবে কোনো হামলা এগুলো না আসে। আমরা কিছু ভালো ভালো মেসেজ দিচ্ছি মানুষকে আমাদের রংতুলির মাধ্যমে। আমাদের যে শহীদ ভাইয়েরা আছে তারা কি করেছে, আমরা স্টুডেন্টরা দেশের জন্য কি করেছি, তা হচ্ছে দেয়ালে লিখে আমরা এগুলা প্রকাশ করতে যাচ্ছি। অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে আসছেন গ্রাফিতি করার জন্য। বলছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে বর্তমান প্রজন্ম। আমরা বিগত 15-16 বছর যে অন্যায় অত্যাচার সহ করছি, আপনার মনে করেন সবকিছু এগুলো বহিঃপ্রকাশ। এতদিন যেইভাবে আমাদের ওয়ালগুলো ব্যবহার করা হতো, এখন এটার রাইট ইউটিলাইজ হচ্ছে, মানে এটা যে একটা সঠিক ব্যবহার হতে পারে এই প্রজন্মের, মানে এই যে প্রজন্ম সেটাকে দেখিয়ে দিল। রংতুলির আচরে অগোছালো চিন্তাগুলোকে এক সুতায় বাঁধছেন তরুণরা। দেশে আর কোনো অন্যায় দেখতে চান না তারা। প্রয়োজন হলে আবারও রুখে দাঁড়ানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এবারে চট্টগ্রাম সংবাদ। গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া না হলে মৃতদের কঙ্কালের সন্ধান দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। সময় বক্তারা 2010 এর 8 নভেম্বর সাদা পোশাকধারী প্রশাসন পরিচয়ে গাজীপুর চৌরাস্তা থেকে গুম হওয়া চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক নেতা নজরুল ইসলাম
বাঁচাসহ গুমের শিকার ব্যক্তিদের সন্ধান চান। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম সহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আশ্বাস অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিনের। প্রয়োজনীয়তা বিবেচনায় প্রকল্পের অর্থ ছাড়। শপথ নিলেন আপিল বিভাগের 4 বিচারপতি। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের আরও এক উপদেষ্টার শপথ গ্রহণ। এবং আরও 24 দিন পর মেইল কমিউটার ট্রেন চলাচল শুরু। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর। এশিয়া নিউজ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।